আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। ১২৫ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, ফাঁকা রাখা হয়েছে ঢাকা ১০ এবং লক্ষ্মীপুর ১। শুধু জয়ের জন্য নির্বাচনে অংশ নিচ্ছে না দল, বললেন নাহিদ। আমরা ক্ষমতার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য এই নির্বাচনে অংশগ্রহণ করতেছি না, এটা খুবই পরিষ্কার। দুর্নীতির লাগাম টেনে ধরতে মেগা প্রজেক্টে যাবে না বিএনপি, জানালেন তারেক রহমান। শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক উন্নয়ন খাতে বেশি ব্যয়ের আমাদের একটি অন্যতম লক্ষ্য হচ্ছে আমরা কোনো মেগা প্রজেক্টে যাব না, কারণ আমরা দেখেছি মেগা প্রজেক্ট মানে মেগা দুর্নীতি। দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। এখনো উদ্ধার করা যায়নি রাজশাহীর তানোরে গর্তে পড়া শিশু সাজিদকে। অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা ফায়ার ফাইটারদের। রাজশাহীর তানোরে গভীর নলকূপের প্রায় ৫০ ফুট ভেতরে পড়ে যাওয়ার ১১ ঘন্টা পেরিয়ে গেলেও এখনও উদ্ধার হয়নি ২ বছরের শিশু সাজিদ। এর আগে বুধবার দুপুর ১টার দিকে উপজেলার কোয়েলহাট গ্রামে মায়ের সাথে খেলতে গিয়ে গভীর নলকূপের খোলা মুখ দিয়ে ভেতরে পড়ে যায় সাজিদ। এরপর থেকে সেখানেই আটকে আছে শিশুটি। খবর পেয়ে দুপুর ১:৩০ থেকে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। পরে আরও 2টি ইউনিট এসে যোগ দেয়। আপাতত কূপের ভেতরে অক্সিজেন সরবরাহের চেষ্টা করছেন তারা। এছাড়া এক্সকাভেটর মেশিন দিয়ে কাজ চলছে মাটি খননের। রাতভর উদ্ধার অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ভিকটিম হয়তো জীবিত আছে, এই জন্য আমরা এক্সকাভেটরের মাধ্যমে মাটি খনন করে আমরা ভিকটিম আমরা উদ্ধার করার চেষ্টা করছি। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এবং তানোর, আমরা 3টা ইউনিট এসে আমরা এখানে কাজ করছি। রাজধানী মোহাম্মদপুরে মা এবং মেয়েকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠির নলছিটি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক করা হয়েছে আয়েশার স্বামী রাব্বিকে। তবে হত্যার মোটিভ কি তা জানা যাবে আসামিকে জিজ্ঞাসাবাদের পর। জোড়া খুনের ৬ মাস আগে মোহাম্মদপুরের বসিলার একটি বাসায় চুরি করেছিল এমন অভিযোগ আছে আয়েশার বিরুদ্ধে। সে সময় তার ব্যাপারে অভিযোগ করা হয়। সেই অভিযোগের সূত্র ধরেই আয়েশার খোঁজ শুরু করে পুলিশ। কেন এমন নৃশংসতা, হত্যার কারণ কি, এমন প্রশ্নে পুলিশ জানায় জিজ্ঞাসাবাদ শেষেই জানা যাবে জোড়া খুনের রহস্য। সোমবার মোহাম্মদপুরে মা এবং মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। সন্দেহ করা হয় ৪ দিন আগে বাসার কাজে যোগ দেয়া গৃহকর্মী আয়েশাকে। সিসি ফুটেজে তাকে দেখা যায় জোড়া খুনের পর স্কুল ড্রেস পরে বাসা থেকে বেরিয়ে যেতে। ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এদিকে জুলাই হত্যাযজ্ঞের মামলায় সালমান হক এবং সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৪ ডিসেম্বর ধার্য করলেন আদালত। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ বিচার শুরুর আগেই সালমান এফ রহমান এবং আনিসুল হক তাদের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন জানান। পরে চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনাল আইনে বিদেশি আইনজীবী নিয়োগের সুযোগ রয়েছে, তবে আগে থেকে বার কাউন্সিলের অনুমতি নিতে হবে। সজীব ওয়াজেদ জয়ের বিষয়ে বলেন, দেশের নাগরিকত্ব না থাকলেও জয় ছিলেন দেশের বেতনভুক্ত এবং বিদেশে থেকে জুলাই হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন, যার তথ্য প্রমাণ প্রসিকিউশনের কাছে আছে। এদিন ট্রাইব্যুনাল ২-এ আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য দেন আরও 2 জন। শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে রাজি করানোর চেষ্টা ছাড়া বাংলাদেশের বিশেষ কিছু করার নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দণ্ডিত ওই সাবেক প্রধানমন্ত্রী অন্য কোনো দেশে যাচ্ছেন এমন কথা শুনলেও আনুষ্ঠানিক তথ্য সরকারের কাছে নেই বলেও জানান উপদেষ্টা। বর্তমান সরকারের আমলে মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক চাপ নেই দাবি করে র্যাব এবং ডিজিএফআই বিলুপ্তির সুযোগ নেই বলেও জানান তৌহিদ হোসেন। ভারতকে রাজি হতে হবে অথবা চাইতে হবে তাকে ফেরত পাঠানো। রাজি না হলে আসলে তো করার কিছু না, আমরা রাজি করানোর চেষ্টা করতে থাকতে পারি, আমরা রাজি করানোর চেষ্টা চালিয়ে যেতে পারবো, এইটুকুই, এর চেয়ে বেশি কিছু করতে পারবো না। এটাও তো আমার কিছু করার নেই, বাংলাদেশেরও খুব বেশি কিছু করার নেই। আমরা তো চাই যে উনি ফেরত আসুক। প্রায় ৬ ঘন্টা অবরুদ্ধ থাকার পর পুলিশের সহায়তায় নিজ দপ্তর থেকে বের হলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। এর আগে ২০% সচিবালয় ভাতার দাবিতে উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নেন কর্মকর্তা কর্মচারীরা। আন্দোলনকারীরা জানান, দাবি পুরো না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে কর্মসূচি। তবে বৃহস্পতিবার বিকেল ৩টার মধ্যে সরকারি আদেশ জারির আশ্বাস দেওয়া হয়েছে। ২০% সচিবালয় ভাতা বৃদ্ধির দাবিতে বুধবার বেলা ২:৩০টার দিকে অর্থ উপদেষ্টার দপ্তরের সামনে অবস্থান নেন বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত ৩ শতাধিক নন ক্যাডার কর্মকর্তা কর্মচারীরা। চলতে থাকে ভাতা বৃদ্ধির দাবিতে স্লোগান। তাদের দাবি, সরকারের অন্যান্য দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা বেতন কাঠামোর বাইরে নানা ধরনের ভাতা পেলেও সচিবালয়ের কর্মচারীরা তা থেকে বঞ্চিত। পরে রাত ৮টার দিকে অ্যাকশনে যায় পুলিশ। একে একে উপদেষ্টা দপ্তর থেকে বের করে দেওয়া হয় আন্দোলনকারীদের।
মানবাধিকার রক্ষায় শুধু আইন নয়, প্রাতিষ্ঠানিক বাস্তবায়নও জরুরি। রাজধানীতে মানবাধিকার দিবসের এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টা। বুধবার সবার জন্য ন্যায় বিচার এবং অগ্রাধিকারের প্রতি বাংলাদেশের অঙ্গীকার শক্তিশালীকরণ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি। অনুষ্ঠানে উপদেষ্টারা বলেন, রাজনৈতিক দল ক্ষমতায় এলেও তত্ত্বাবধায়ক সরকার এবং বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারবে না। তবে পুলিশ কমিশন সংস্কার করতে না পারাকে অন্যতম ব্যর্থতা হিসেবে চিহ্নিত করেন। তাদের প্রত্যাশা, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশ ফিরবে গণতান্ত্রিক ধারায়। মানবাধিকার রক্ষায় অনবদ্য অবদানের জন্য এই বছর ফ্রাঙ্কো জার্মান হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড পেলেন নারী শ্রমিক কেন্দ্রের নির্বাহী পরিচালক সুমাইয়া ইসলাম। সন্ধ্যায় অনাড়ম্বর এক অনুষ্ঠানে ফ্রান্সের রাষ্ট্রদূত মার্ক সেরে শার্লে এবং জার্মানির রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটস দূতাবাসে তার হাতেই পুরস্কার তুলে দেন। এ সময় পুরস্কার বিজয়ী অধিকার কর্মী সুমাইয়া ইসলাম বলেন, দেশের নারী, শিশু সহ পিছিয়ে পড়া সব মানুষের জন্য কাজ করে যেতে চান তিনি। 2016 সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশে মানবাধিকারে অবদান রাখা ব্যক্তিদের এই পুরস্কার দিয়ে আসছে জার্মানি ও ফ্রান্স। এর আগে বর্তমান উপদেষ্টা আদিলুর রহমান খান এবং আর্টিকেল 19-এর তামিনা রহমান এই সম্মাননা পেয়েছিলেন। গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেনের উপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় সদর উপজেলার বড় ডুমরাসুর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সাতপাড় এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর AK-M বাবরের নির্বাচনী জনসভায় গিয়েছিলেন মিকাইল। সেখান থেকে বিকেলে কয়েকজনকে সাথে নিয়ে সাভানা পার্কে ঘুরতে যান তিনি। এ সময় সাভানা পার্কের এক কর্মীর কাছে পার্কের ভেতরে মোটরসাইকেল রাখা নিয়ে কথা কাটাকাটি হয় তাদের। পরে পার্কের ম্যানেজার সহ অন্যরা বিষয়টি মীমাংসা করে দেন। পরবর্তীতে পার্ক থেকে বের হয়ে যাওয়ার সময় অজ্ঞাত কিছু লোক দেশীয় অস্ত্র নিয়ে মিকাইলের উপর হামলা করে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জন্য সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি NCPর সিনিয়র যুগ্ম এবং মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। বুধবার বিকেলে নোয়াখালী 6 আসনের আফাজিয়া বাজারে এক পথসভায় এই আহ্বান জানান তিনি। হান্নান মাসুদ বলেন, হাতিয়ার লোকজন সবাই ঐক্যবদ্ধ হয়ে ভূমিদস্যু, জলদস্যু এবং নদী ভাঙন থেকে দ্বীপটিকে বাঁচাবো। বলেন, হাতিয়াকে বাঁচাতে হলে কোনো লড়াই করা যাবে না। বাসিন্দারা যদি নিজেদের মধ্যে আবারও সংঘাতে জড়ায় তাহলে হাতিয়ার মানুষের আর মুক্তি মিলবে না বলে মন্তব্য করেন NCPর এই নেতা। পথসভায় NCPর কেন্দ্রীয় এবং উপজেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। NCP, গণ অধিকার এবং অন্য যত দল আছে যারাই হাতিয়াতে বসবাস করে সকলকে বলতেছি, ঐক্যবদ্ধ হন, একসাথে মিলে যায়, এই দ্বীপকে আমরা বাঁচাবো ইনশাআল্লাহ। টানা 3 মাস ধরে ভারতের কারাগারে থাকা 32 জন জেলেকে পরিবারের কাছে হস্তান্তর করেছে মংলার কোস্টগার্ড পশ্চিম জোন। বুধবার বিকেলে কোস্টগার্ড পশ্চিম জোনের প্রধান কার্যালয়ে এসব জেলেদের আনুষ্ঠানিকভাবে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। একই সাথে বাংলাদেশের কারাগারে থাকা ভারতের 47 জন জেলেকে দেশটির উপকূল রক্ষা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ এবং ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমঝোতা এবং বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে এই জেলেদের বিনিময় করা হয়েছে। তারা বিভিন্ন সময়ে নিজেদের জলসীমা অতিক্রম করায় উপকূল রক্ষা বাহিনীর হাতে আটক হয়েছিল। আন্তর্জাতিক মরক্কোর ফেজ শহরে ধসে পড়েছে পাশাপাশি 2টি ভবন। এতে প্রাণ হারিয়েছে কমপক্ষে 22 জন, আহত হয়েছেন আরও 16 জন। চলছে উদ্ধার কাজ। স্থানীয় সময় বুধবার সকালে হয় এই দুর্ঘটনা। দুটি ছিল 4তলা ভবন। এগুলোর মধ্যে একটি পরিত্যক্ত হলেও আরেকটিতে বাস করত 8টি পরিবার। দুর্ঘটনার সময় ভবনটিতে আকিকার এক অনুষ্ঠান চলছিল। বিবৃতিতে জানানো হয়েছে এসব তথ্য। কিছু স্থানীয় গণমাধ্যম জানায়, বেশ কয়েক বছর ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল শহরের নতুন অংশের দক্ষিণ পশ্চিমে আল মাসিরা এলাকার ভবনগুলো। এরই মাঝে শুরু হয়েছে তদন্ত।